আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। নদী রক্ষা কমিশনের সাবেক চেয়ারম্যান ডক্টর মঞ্জুর আহমেদ চৌধুরী আজ আমাদের সঙ্গে আছেন আলোচনার জন্য। জনাব মঞ্জুর আহমেদ চৌধুরী, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। মঞ্জুর ভাই, আমরা সরাসরি আলোচনায় যাচ্ছি। আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন গত কয়েকদিন ধরেই লন্ডন বৈঠক নিয়ে অথবা প্রধান উপদেষ্টার ব্রিটেন সফর নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছিল। এই আলোচনা হচ্ছিল মূলত এই কারণে যে নির্বাচন নিয়ে, নির্বাচনের তারিখ নিয়ে যেন মনে হচ্ছিল যে সরকারের সঙ্গে রাজনৈতিক দলগুলোর একটা মুখোমুখি অবস্থান। বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দল বারবার বলছিল তারা 31শে আগস্টের মধ্যে নির্বাচন চায়। আর ঈদের আগের দিন রাতে প্রধান উপদেষ্টা ঘোষণা করেছিলেন যে 2026-এর এপ্রিল মাসের প্রথমার্ধের কোনো একদিনে নির্বাচনটা হবে। প্রায় 4 মাসের গ্যাপ। কিন্তু তো এটা নিয়ে একটা বিরোধ আমরা দেখলাম। ব্রিটেন সফরে প্রধান উপদেষ্টার অন্যান্য যে বিভিন্ন, আমি এখন বলবো যে কল্পিত কর্মসূচি, যেগুলো হওয়ার কথা ছিলই না, সেগুলি বলা বলি হচ্ছিল, সেগুলি অসফল হলেও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের সঙ্গে ওনার বৈঠকটা যথেষ্ট সফল হয়েছে। সফল বলছি এ কারণে যে সফলের পর যে যৌথ বিবৃতি, সেই বিবৃতি পাঠের সময় পাশেই বিএনপির একজন শীর্ষস্থানীয় নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী ছিলেন এবং উনি বলেছেন উনি সম্পূর্ণ সন্তুষ্ট। ওনারা যেহেতু দুপক্ষই সন্তুষ্ট, তারা নির্বাচনের একটা মাঝামাঝি সময়ে তারা চলে এসেছে। আমরা দেশেও দেখলাম যে বিএনপির নেতারা সবাই খুব সন্তুষ্ট। তো আপনার কি মনে হয় রাজনৈতিক অচল অবস্থা অথবা রাজনৈতিক সংঘাতের মুখোমুখি অবস্থান তার কি অবসান ঘটলো? দেশ কি একটা ইতিবাচক লক্ষ্যের দিকে অগ্রসর হতে থাকবে এখন থেকে, নাকি এটাকে আপনি নিছকই দুই জনের বা দুই দলের একটা আপোষ দেখছেন যেখানে জনগণের কোনো উপস্থিতি নেই? না, প্রথমে বলে নিই, আপনি বলছিলেন যে 31শে আগস্ট, আসলে 31শে ডিসেম্বরের মধ্যে বিএনপি নির্বাচন ও চাচ্ছে। সরি, আমার ভুল হয়েছে এটা শব্দটা। আহ, আহ, যাই হোক, এটা সবাই এখন জানে। জি। এখানে যেটা আপনি বললেন সফল, আমি আহ, কিছুটা তো সফল বটেই। একটা মিটিং হয়েছে এবং হুম সেখানে হুম একটা বিবৃতি দেওয়া হয়েছে এবং হুম একটা ধারণা করা হচ্ছে যে একটা নেগোসিয়েশনে আসছে। কিন্তু আরো অনেক প্রশ্নের সৃষ্টি হয়েছে এই মিটিং এ। প্রশ্নের সৃষ্টি হওয়ার মেইন কারণ হচ্ছে যে মিটিংটা হয়েছে দুইজনের ভিতরে 1 ঘন্টা 40 মিনিটের মতো একান্ত বৈঠক। ডক্টর ইউনূস জি। এবং আহ, তারেক রহমান ছাড়া আর কেউ সেখানে উপস্থিত ছিলেন না। এখন যে প্রেস ব্রিফিংটা ওনারা করলেন, এই ডক্টর খলিল এবং আহ, আপনার আমাদের আমির হোসেন মাহমুদ সাহেব, ওনারা কি মিটিং এ উপস্থিত ছিলেন ভিতরে যখন একান্ত বৈঠকে আলোচনা করছে? সেখানে কি আলোচনা হয়েছে, কি কথা হয়েছে, এটা তো ওনারা জানেন না। এখন 1 ঘন্টা 40 মিনিট বসে শুধুই কি এই এই এপ্রিলের ফার্স্ট হাফে ইলেকশন হবে এই আলোচনা হয়েছে? কিন্তু আমাদের তো ধারণা যে এখানে আরো অনেক বিষয় আলোচনা হয়েছে এবং সেই জিনিসগুলি এই দুইজন, ডক্টর ইউনূস তার মন্ত্রিসভাকে, উপদেষ্টা মন্ডলীকে কাউকেই সে জানাতে চাচ্ছেন না, এবং তারেক রহমান তার যারা কলিগ যারা তাদেরকেও জানাতে চাচ্ছেন না। সেই বিষয়গুলি কি বিষয় কিংবা বিষয়গুলি এবং জনগণকে তো জানাতে চাচ্ছেনই না। অথচ এরা বলছেন যে আমরা জনগণের জন্য কাজ করি, জনগণের স্বার্থ রক্ষা করি। জনগণের কোন স্বার্থ এই দুই ব্যক্তি রক্ষা করলেন জনগণ জানতে চায়। এবং দেখেন, এই সময়কালে কতগুলো সমস্যা ছিল প্রেসিং সমস্যা ছিল। যে একটা হচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার কয়েকজন সহকর্মী মিলে বাংলাদেশকে টেনে হিস্ট্রে মায়ানমারের সাথে একটা যুদ্ধ অবস্থায় নিয়ে যাচ্ছে। এইটার কিন্তু বিএনপি প্রতিবাদ করছে। অর্থাৎ তারা করিডোর বলেন, আপনার হিউম্যানিটেরিয়ান চ্যানেল বলেন, এবং এখন বলতেছে ড্রপ পয়েন্ট, সব যা কিছু বলেন না কেন, এইগুলি কিন্তু এই বিরোধিতা করছিল আপনার
বিএনপি, তারেক রহমানও বিরোধিতা করছেন। এখন কিন্তু তারা মিটিং করে কিন্তু বললেন না কিছু, যে এটা কি তারা আহ কিনা, মানে এটা বিরোধিতা তারা করছেন কিনা, বা ডক্টর ইউনূস, আবার ইউনূস বলছে এটা হইতেই হবে। তাহলে সেখানে কি হলো আমরা কিছুই জানি না, উই ডোন্ট নো। আপনি আপনি খেয়াল করবেন, আপনি আপনি ঠিক বলেছেন, আপনি খেয়াল করবেন এপ্রিলের সরি জুন মাসের 6 তারিখে যখন ডক্টর ইউনূস নির্বাচনের ডেটটা ঘোষণা করলেন, সেইখানেই কিন্তু উনি বলেছিলেন যে এই মানে বন্দর ইজারা দেওয়ার ক্ষেত্রে যারা বিরোধিতা করবে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য উনি কিন্তু জনগণের প্রতি আহ্বান জানিয়েছিলেন। বিরোধিতা করতেছিল বিএনপি, সাধারণ হ্যাঁ। জনগণ এবং সেনাবাহিনী। উনি এক কথায় টোটাল বাংলাদেশের জনগোষ্ঠী, সেনাবাহিনী সবাই বিরুদ্ধে রুখে দাঁড়াতে বলছেন। কারা রুখে দাঁড়াবে, এর বাইরে লোক কারা? এখন তারেক রহমান কি এই বন্দর এইভাবে বিনা টেন্ডারে, কোনো আন্তর্জাতিক টেন্ডার ছাড়া এমনি এমনি কোনো একটা প্রতিষ্ঠানকে দিয়ে দেওয়ার পক্ষে কিনা? যদি উনি পক্ষে থাকেন, তাহলে শেখ হাসিনার সাথে ওনার কোনোই পার্থক্য আমি দেখছি না, কোনো পার্থক্য দেখছি না। এইসব বিষয় নিয়ে কিন্তু আমাদের একটা চিন্তা হয়, এখানে কি আলোচনা করলো, যে আলোচনার বিষয় জনগণকে জানানো যাচ্ছে না। সুতরাং এখানে একটা যতটা না আপনার হিট আলো হয়েছে এই আলোচনার মাধ্যমে, তার থেকে বেশি হিট উৎপাদন হয়েছে, আরো বেশি প্রশ্নের সৃষ্টি হয়েছে, এবং সেই জন্য নানাবিধ ডালাপালা দিয়ে যাচ্ছে। কেউ কেউ এই কথাও সন্দেহ করে যে এইখানে কি সিট ভাগাভাগির কোনো বিষয় হয়েছে। কারণ ডক্টর ইউনূস তো অন্য কোনো দলের সাথে আলোচনা করলেন না। এই ডেটটা যে নিয়ে আসলেন এই তারিখে, এই এপ্রিলের ফার্স্ট উইকে, সেখানে তো বাংলাদেশে তো আরো অনেকগুলি দল আছে। যেমন ধরেন আপনার অলি আহমদের দল, গণফোরাম, আপনার গণ অধিকার পরিষদ, বহুত দল আছে, কিন্তু 57 দল তো আপনার নিবন্ধিত। তাদের কারোর সাথে উনি আলাপ না করে একটা দলের সাথে উনি আলোচনা করে ডেটটা দিয়ে দিলেন। সবচেয়ে ইন্টারেস্টিং কি, অন্য দলগুলি কিন্তু মানে স্পেশালি জামাত, এনসিপি, যারা সোচ্চার ছিল এই ইলেকশনকে আরো পিছিয়ে দেওয়ার জন্য, তারা কিন্তু চুপচাপ হয়েছে। তার মানে কি, এখানে কি কোনো সিট ভাগাভাগি হয়ে গেল? এই প্রশ্নটা কিন্তু সঙ্গত প্রশ্ন, যে আমি তোমাকে দেবো 10টা, তোমাকে দেবো 20টা, তোমাকে দেবো 30টা। এটা তো সেই আচ্ছা, সিট শেখ ভাগাভাগি হলে সমস্যাটা হাসিনার কি? আমলের মতো। যদি দেশের ভালোর জন্য সিট ভাগাভাগি হয় সমস্যা কি? সেটা তো শেখ হাসিনাও বলতো। আমি সে তো বিরোধী দল কন্ট্রোল করতো, নিজের দল কন্ট্রোল করতো, সিট ভাগ করে দিত, একে দিত, ওকে দিত। এগুলি হলো ফ্যাসিজমের এখন আয়কত্ব সৃষ্টির প্রথম ধাপ না, একেবারে মাঝের ধাপ। সে মাঝের ধাপেই কিন্তু এরা যদি এইভাবে করে থাকে, এইটা যদি সিট ভাগাভাগি করে থাকে, তাহলে যে এই পৃথিবীর শ্রেষ্ঠ ইলেকশন করবে, জাতির ইতিহাসে সবচেয়ে ভালো ইলেকশন করবে, আহ, মনে হয় আর কোনোদিন ইলেকশন ভালো হয় নাই। 91 সনের ইলেকশন ভালো ছিল না, 1996 সনের আপনার জুনের যে 8ই জুনের যে ইলেকশন ভালো ছিল না। এই যে সব কথা, এগুলো ইতিহাস তো জানার কথা না ওনাদের, ওনারা তো বিদেশে বিদেশে ঘুরে বেড়াইছে। বাংলাদেশেরও নির্বাচনে সাফল্য আছে, কিন্তু ওই কথাটা আমি বলি যে যতই ভালো নির্বাচন হোক না কেন, নির্বাচনে হয় বিএনপি জিতে, নাহলে জাতীয় পার্টি, না হলে আওয়ামী লীগ, কিন্তু পরাজিত হয় জনগণ। যত ফেয়ার ইলেকশন হোক না কেন, আলটিমেটলি তো এই এমপি গুলি শেষ পর্যন্ত কোটি কোটি টাকার হয়ে যায়, আর মালিক হয়ে যায়। চাচ্ছিলাম যে ডক্টর ইউনূস ক্ষমতা নিয়ে এমন একটা সংস্কার করবেন, যেখানে এইসব রাজনৈতিক নেতৃত্ব কোনোভাবেই যেন রাজনৈতিক মাধ্যমে, রাজনীতি যেন টাকা আয়ের কোনো মাধ্যম না হতে পারে। যেমন আপনার যে এই এই আপনার যে ক্যাম্পেইন ফাইন্যান্সিং, যে জি। রাজনীতি করতে গেলে টাকা লাগে, কিভাবে টাকাটা স্বচ্ছভাবে আনতে পারে। আম আদমি পার্টি যেটা করেছে, আমেরিকাতেও আছে, আপনি কন্ট্রিবিউশন করেন, নাম আচ্ছা থাকতেছে মনির ভাই, সেটা। আমি একটা কথা আপনাকে বলি। আমি দেখেছি বিভিন্ন সময় আপনার সঙ্গে কথা বলতে যে প্রসঙ্গেই আলোচনা করি না কেন, আপনি ঘুরে ফিরে একটা জায়গায় যে মানে এই যেতে চান, সেটা হলো দুর্নীতি। মানে আপনার কথাবার্তার মধ্যে যেটা শুনে মনে হয় যে আপনি মনে করেন যেন দুর্নীতিটাই বোধহয় সকল সমস্যার মানে মূল। আসলে কি তাই? আপনি কি তাই মনে হয় আসলে? আমি আপনাকে একটা কাউন্টার প্রশ্ন করি। আপনি বাংলাদেশের যে কোনো কর্মকাণ্ড করতে যান, যা কিছু করতে যান, সেখানে আপনি দুর্নীতির ছায়া পাবেন। দুর্নীতি আমাদের জন্য একটা
মারণ ব্যাধি ক্যান্সারের মতো হয়ে গেছে। এই যত সংস্কার করুক ডক্টর ইউনূস, যা কিছু করুক, যত মানে ইলেকশনের আইন করুন না কেন, আপনি যদি দুর্নীতি প্রতিরোধ না করতে পারেন, দুর্নীতি যদি আপনার সমূলে উৎপাদন না করুন, আপনি যদি একটা দমাই না রাখতে পারেন, তাহলে কিন্তু আপনার কোনো কিছুই সফল হবে না। আপনি দেখেন যে এই যে দুর্নীতির কিন্তু বহু আছে, আপনার বিকশিত হয়েছে। শেখ হাসিনার আমলে দুর্নীতি খুবই মানে নানাভাবে বিকশিত হয়েছে। তবে বাংলাদেশ কোনো সময় দুর্নীতি মুক্ত ছিল না, এটাও বাস্তবতা। এখন দুর্নীতির যে একটা স্টেজ, যে প্রথমে লোকে ঘৃণা করত, তারপরে সহ্য করত, তারপরে দুর্নীতিবাজদেরকে সফল ব্যক্তি হিসেবে গণ্য করে, তাদেরকে সমীহ করে। এখন দুর্নীতিবাজরা মনে করে দুর্নীতি করাটা তাদের ন্যায্য অধিকার, তাদের প্রাপ্যতা, এন্টাইটেলমেন্ট। এই অবস্থায় কিন্তু আমরা পড়ে গেছি। সুতরাং আমি ঘুরে ফিরে ওই কথাই আনি এই কারণে যে আমি দেখেছি যা কিছুই বলেন না কেন, আপনি যদি দুর্নীতি মুক্ত করতে পারেন তাহলে যে দল আসুক আমার কোনো আপত্তি নাই, এবং জনগণের আপত্তি থাকবে না। তারা যদি চাঁদাবাজি শিকার না হন, ব্যবসা করতেছেন, সেখানে কোনো চাঁদা দিতে হয় না, তাদের একটা চাকরি যদি বৈষম্যহীন হিসেবে পায়। এবং এই আন্দোলনটা ছিল তো যে বৈষম্য বিরোধী আন্দোলন ছিল। কেন আপনার এই এই বৈষম্য করা হয় কেন? টাকার বিনিময়ে বৈষম্য করছে, টাকা পাইছে, একে চাকরিটা দিয়ে দিচ্ছে। এই যে নানাবিধ ভাবে বিকশিত হয়েছে দুর্নীতি বহু ক্ষেত্রে, এইটার একটা জাতীয় স্ট্র্যাটেজি থাকা উচিত, জাতীয় আন্দোলন হওয়া উচিত। আমি এটা বহুদিন ধরে ভাবতেছি, এবং আমি সেই দিকে একটা উদ্যোগ নেওয়ার চেষ্টা করতেছি। সবাই মিলে আমরা এই জিনিসগুলিকে তুলে ধরবো। আপনি আচ্ছা, দুর্নীতির আপনি কি মনে করেন যে এই যে বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার আছে, এখানে তো সব সমাজের বিভিন্ন প্রতিষ্ঠিত লোককে আনা হয়েছে, দেখে দেখে আনা হয়েছে, তো এই সরকারও কি প্রকারান্তরে দুর্নীতি করছে অথবা দুর্নীতিকে প্রশ্রয় দিচ্ছে? প্রশ্রয় তো দিচ্ছেই, তারা তো দুর্নীতির সাথে জড়িত বলে বহু জায়গায় প্রকাশিত হচ্ছে, ফেসবুকে হচ্ছে, এখানে হচ্ছে, সেখানে হচ্ছে। আপনি দেখেন যে তিনজন, আপনি দেখেন তিনজন অ্যাডভাইজার স্পেশাল অ্যাসিস্ট্যান্টের এপিএস এপিএসরা তাদের পাসপোর্ট আটকানো হয়েছে, এনআইডি ব্লক করা হয়েছে। কেন? দুদক প্রাথমিকভাবে তথ্য পাইছে যে তারা দুর্নীতির সাথে জড়িত। এই যে দেখেন যে এমন একটা সিস্টেমের মধ্যে পড়ে গেছে যে তারা তাদের সম্পদের কোনো হিসাব দিতে চাচ্ছে না। হিসাব, সম্পদের হিসাব দিলে অসুবিধাটা কি? অবৈধ সম্পদ না থাকলে অসুবিধা তো নাই। বলা হচ্ছে না যে তুমি এত কোটি টাকা সব বেশি সম্পদ রাখতে পারবে না, সেটা তো বলা হচ্ছে না। তোমার সম্পদটা কি বৈধভাবে তুমি আয় করছো কিনা বা ইনহেরিট করছো কিনা, এই বিষয়টাই তো। কিন্তু তারা কিন্তু দিল না। আপনিও তো বলছেন, আপনি হম বহুবার হম। বলছেন যে এটা না, এটা সম্পদের আমার হিসাব কাছেও দাও। একটু, আমার কাছেও কেমন একটু অস্বাভাবিক লাগে যে ওনারা নিজেরাই বললেন হিসাব দিবেন, তারপর আর দিচ্ছেন না। এটা ওনারা তো কেন, আপনার কি মনে হয়? কর্মকর্তা দিচ্ছেন না। কর্মচারীদের হিসাব চায়, কিন্তু হ্যাঁ ওনাদের হ্যাঁ। হিসাব দিবে না। অর্থাৎ ওনারা এইরকম স্বর্গচ্যুত দেবদূত এক একজন, যে এদের সকল সন্দেহের ঊর্ধ্বে। ডক্টর ইউনূস, তাকে ক্যাবিনেট ডিভিশন থেকে বলা হয়েছে তার নিজস্ব বিবেচনায় অনুসারে সে হিসাবটা দিবে, সে তো দেয় নাই। তার তার যারা সহকর্মী, তার যারা অ্যাডভাইজারি প্যানেলে যারা আছেন, কেউই দেয় নাই। অর্থাৎ না, হয়তো দিয়েছে, দুর্নীতির আমরা একটা, আমরা জানি না। এই যে হয়তো দিয়েছে, হয়তো তাতে সরকারের লাভটা কাছে কি? আছে। তাতে লাভটা কি? তাতে কোনো লাভ নাই। আপনার পাবলিক অ্যাকাউন্টেবিলিটি থাকবে না। পৃথিবীর কোন দেশে আছে যে, আপনার তো বাংলাদেশেও তো আছে, এমপিরা যখন ইলেকশনে দাঁড়ায় তাদের তো সম্পদের হিসাবটা দিতে হয়, সেটা দেয়, Right. ওয়েবসাইটে যায়, পরে আবার ডিলিট করে ফেলায়, তাও হয়েছে। কিন্তু দিতে তো হয়েছে। কিন্তু এই সরকার, এই সরকারের অনেকের বিরুদ্ধে তো আপনার ডেইলি স্টারের মতো পত্রিকায় ছিল, ওই অনেক আগে দুর্নীতির কথা ছিল। আমি বলেছি আমি বলেছি অনেক টক শো, এদের কথা হলো যে ওই যে একটা কথা আছে না, যত পিঠাও না কেন পিঠে আমি কুলা বানছি। এবং এই একটা, এই যে ঠিক আছে সমালোচনা করেন, আমি কেয়ারই করি না। এই যে এতবার আমরা বললাম যে তোমাদেরকে আমরা সন্দেহ করি, আপনি তো চোর বলছেন যে তারা হিসাব না দিলে আমি তাদেরকে চোর মনে করব। কিন্তু তারা এগুলিকে ইগনোর করে যাচ্ছে, টাকা পয়সা বানায়া। এগুলির মধ্যে তো অনেকগুলি আছে আবার এই দ্বৈত নাগরিক আছে, আবার গ্রিন কার্ড আছে। এসব মিলিয়ে যদি আপনি দেখেন না, বাংলাদেশে এখন একটা দুর্নীতির ভাগাড়ে পরিণত হয়েছে। এর ভিতরে রুখে দাঁড়াইতে হবে, একটা জাতীয় প্রতিরোধ গড়ে তুলতে হবে যে দুর্নীতিবাজদেরকে এই বাংলায় স্থান দেওয়া হবে না। তুমি দুর্নীতি করে থাকো, তুমি পঙ্কিলে থাকো, তোমার ওই ফ্ল্যাগ উড়ে জায়গায় জায়গায় তরুণ তরুণীদেরকে বলা যে তোমরা আদর্শ নাগরিক হও, এটা সেটা হাসে মানুষ।
মানুষ হাঁটে। তুমি তোমার অনেক কাহিনী তো ছড়াই গেছে, বহুত কাহিনী কিন্তু আপনার ফেসবুকে, কখনো কখনো পেপারে, এসব জায়গায় আসতেছে। সুতরাং আমি মনে করি কি এখনো সময় আছে, আমাদের একটা উদ্যোগ নেওয়া উচিত। যারা দুর্নীতির বিরুদ্ধে করতে চান তাদেরকে ইউনাইটেড হওয়া উচিত। দুর্নীতি প্রতিরোধ করার জন্য একটা প্ল্যাটফর্ম দরকার, এবং তার আপনার কঠিন ভাবে, শক্ত ভাবে জাতির সামনে তুলে ধরা যে, এবং এটা সেই সাউথ কোরিয়ার সেই সিস্টেমটা, পার্সোনাল ভেরিফিকেশন সিস্টেম, অর্থাৎ আপনার টপ লেভেল অ্যাসিস্ট্যান্ট, অ্যাডভাইজার, সচিব, আপনি জাজ, তারপরে আপনার কমিশনের চেয়ারম্যান, পাবলিক সার্ভিস কমিশনের মেম্বার, এই যে যারা যারা আছেন না একেবারে টপ লেভেলের, সেই লোকগুলি যদি দুর্নীতির বাইরে থাকে, তারা যদি নিষ্ঠাবান হয়, শুধু আর্থিক ভাবে না, তারা যদি আপনার নেপোটিজম না করে, তারা যদি আইন পরিবর্তন হয়েছে, এই পরিবর্তনটা আমরা চাই। জি, অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ জনাব মঞ্জুর আহমেদ চৌধুরী। প্রিয় দর্শক, আপনারা শুনলেন ডক্টর মঞ্জুর আহমেদ চৌধুরীর বিশ্লেষণ রাজনীতি নিয়ে এবং সবশেষে দুর্নীতি নিয়ে। আপনারা যতটুকু আমি জানি, আমি মঞ্জুর আহমেদ চৌধুরীর কাছ থেকে অনুমতি নিয়েই বলছি যে দুর্নীতির বিরুদ্ধে উনি অনেকদিন ধরে পড়ছেন এবং আগামীতে দুর্নীতির বিরোধী একটা প্ল্যাটফর্ম করার চিন্তা উনি করছেন। ওনার সেই চিন্তার সফলতা লাভ করুক এই কামনা করছি, এবং আপনারা ভালো থাকবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।